আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তারেক রহমানকে অমানবিক নির্যাতন করেছিল ডিজিএফআই বললেন সাবেক সেনাপ্রধান। টাঙ্গাইলে বিএনপি প্রার্থীর মিছিলে হামলা, থানা ঘেরাও। হঠাৎ অসুস্থ জামায়াত প্রার্থী আমির হামজা হাসপাতালে ভর্তি। 12 ফেব্রুয়ারি ব্যর্থ হলে 5 আগস্ট ব্যর্থ হয়ে যাবে বললেন নাহিদ ইসলাম। সাধারণ মানুষ, ব্যবসায়ী, এমনকি ফুটপাতের ভিক্ষুকও চাঁদাবাজির শিকার বললেন জামায়াত আমির। সর্বশেষ জানাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন পরীক্ষা কাঠামো প্রকাশ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তারেক রহমানকে অমানবিক নির্যাতন করেছিল ডিজিএফআই বললেন সাবেক সেনাপ্রধান। 2007 থেকে 2009 সালের মধ্যে ডিজিএফআই কার্যত মুখ্য নিয়ন্ত্রকের ভূমিকায় ছিল এবং বিভিন্ন সময়ে বেসামরিক ব্যক্তি, মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের তুলে এনে নিজেদের সেলে রেখে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হতো, এমন তথ্য দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। রোববার গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিতে গিয়ে এসব কথা বলেন ইকবাল করিম ভূঁইয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্যানেলের অন্য সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ জবানবন্দিতে ইকবাল করিম ভূঁইয়া বলেন, বেসামরিক ব্যক্তিদের তুলে এনে ডিজিএফআই এর সেলে রাখার প্রবণতা এক পর্যায়ে অভ্যাসে পরিণত হয়। এতে যে কোনো ব্যক্তিকে আটক করে ইচ্ছামতো আচরণ করা যায়, এমন মনস্তাত্ত্বিক বাধা ভেঙে যায় এবং সংশ্লিষ্টরা নিজেদের কর্মকাণ্ডে নিয়ন্ত্রণ হারাতে শুরু করেন। ওই সময় অনেক মন্ত্রী এমপির নির্দেশে তারেক রহমানকেও তুলে এনে অমানবিক নির্যাতন করা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেন তিনি। জবানবন্দিতে সেনাবাহিনী পরিচালিত অপারেশন ক্লিন হার্টের প্রসঙ্গও তোলেন সাবেক সেনাপ্রধান। তিনি বলেন, 2003 সালে র্যাব গঠনের আগের ওই অভিযানে জিজ্ঞাসাবাদের সময় অন্তত 12 জন হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে সরকারি ভাষ্য ছিল। তবে হিউম্যান রাইটস ওয়াচের হিসাবে মৃত্যুর সংখ্যা ছিল প্রায় 60। পরে অভিযানে জড়িতদের দায়মুক্তি দেওয়া হয়, যা কার্যত লাইসেন্স টু কিল এর সমতুল্য ছিল বলে তিনি মন্তব্য করেন। টাঙ্গাইলে বিএনপি প্রার্থীর মিছিলে হামলা, থানা ঘেরাও। টাঙ্গাইলের কালীহাতিতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ লুৎফর রহমানের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির 5 জন সমর্থক আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন আলা, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ কাজিম উদ্দিন কাজু, মোহাম্মদ কামাল হোসেন ও মোহাম্মদ নজরুল ইসলাম। উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও কালীহাতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শুকুর মাহমুদ অভিযোগ করে বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে কয়েকজন হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই বিএনপি নেতাকর্মী ও বিক্ষুব্ধ জনতা কালীহাতি শহরে প্রতিবাদ মিছিল বের করেন। এক পর্যায়ে তারা কালীহাতি থানার গেটে জড়ো হয়ে থানা ঘেরাও করেন এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন। পরে বিএনপি প্রার্থী মোহাম্মদ লুৎফর রহমান সেখানে উপস্থিত হয়ে নেতাকর্মীদের শান্ত করেন। তিনি 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। এ বিষয়ে কালীহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ তৌফিক আজম বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত আছি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হঠাৎ অসুস্থ জামায়াত প্রার্থী আমির হামজা হাসপাতালে ভর্তি। কুষ্টিয়া 3 আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকাল 11টায় সদর উপজেলার বৃত্তিপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় কুষ্টিয়ার 250 শয্যার হাসপাতালে। প্রাথমিক চিকিৎসায় তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনী প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পেটের পীড়াজনিত কারণে হাসপাতালে ভর্তি হন তিনি, তবে তিনি সুস্থ রয়েছেন বলেও জানান তিনি। কুষ্টিয়ার 250 শয্যার হাসপাতালের আরএমও ডাক্তার হোসেন ইমাম জানান, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সম্ভবত ফুড পয়জনিং হয়। বেশ কয়েকবার বমিও করেছেন, তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। 12 ফেব্রুয়ারি ব্যর্থ হলে 5 আগস্ট ব্যর্থ হয়ে যাবেন বললেন নাহিদ ইসলাম। 12 ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়ে যায় তবে 5 আগস্টও ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক ও ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা 5 আগস্ট যেভাবে সফল করেছি 12 ফেব্রুয়ারিকেও সফল করব। ইনশাআল্লাহ 12 ফেব্রুয়ারি আমরা বিজয় নিয়ে ঘরে ফিরব। রোববার সকালে বাড্ডায় এনসিপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন,
ঢাকা 11 আসনে পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ, স্কুল, হাসপাতালও নাই। আপনারা এগুলো সবাই জানেন। 100% হচ্ছে প্রাইভেট সেক্টরের উপর নির্ভর। কোনো সরকারি হাসপাতাল নাই। ঢাকা 11 আসনে সরকারি হাই স্কুল নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র 15টি। শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা পুরোটাই নির্ভরশীল হচ্ছে প্রাইভেট সেক্টরের ওপরে। বর্ষাকালে প্রায় 60% রাস্তা সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়। জলাবদ্ধতা তৈরি হয়, সেগুলোর মাধ্যমে আমাদের জীবনযাপন করতে হয়। মাত্র 30 থেকে 35% এলাকা পরিকল্পিত ড্রেনেজ সিস্টেমের আওতায়, বাকি 70% এলাকা সেটা অপরিকল্পিত ড্রেনেজ, নর্দমা এবং আশেপাশের খালগুলো সেটা পূরণ করে। আমাদের যে খালগুলো রয়েছে, রামপুরা খাল, শাহজাদপুর খাল, এগুলো দখল করা হয়েছে। নদী দখল করা হয়েছে, বালু ফেলানো হয়েছে। এই খালগুলো আর আমাদের সেই সুবিধা দিতে পারে না। তিনি বলেন, ঢাকা 11 এলাকা উন্নয়ন না হওয়ার পেছনে প্রধান সমস্যা হচ্ছে রাজনৈতিক কারণ। সেই রাজনৈতিক কারণটি হচ্ছে ভূমিদস্যু। এই এলাকার শত শত মানুষের জমি, শত শত খাস জমি, সাধারণ জলাশয়, এগুলো দখল করে নেওয়া হয়েছে, ভরাট করে ফেলা হয়েছে, শত শত পরিবারকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ, ব্যবসায়ী, এমনকি ফুটপাতের ভিক্ষুক ও চাঁদাবাজির শিকার, বললেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা গত 1.5 দশক দেশের মাটিতে ছিলেন না, পালিয়ে নিরাপদ আশ্রয়ে ছিলেন, ফিরে এসে তারাই এখন মামলা বাণিজ্য করছেন। 6 আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত এসব অপকর্ম বন্ধ হয়নি। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, এমনকি ফুটপাতে ভিক্ষা করা মানুষও চাঁদাবাজির শিকার হচ্ছেন। রোববার রাজধানী ঢাকার মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ঢাকা 11 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বিএনপি নেতা কর্মীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ করেছি, আপনারা মজলুম ছিলেন, জালিম হবেন না। মজলুমের কষ্ট তো বোঝার কথা, কিন্তু দেখা গেল বেপরোয়া গতিতে চাঁদাবাজি, দখলবাজি ও মামলাবাজি শুরু হয়ে গেছে। তিনি আরো বলেন, আমরা কি সন্তানদের বুক এড়িয়ে জুলাই মাসে এজন্য লড়াই করেছিলাম? পুরনো চাঁদাবাজের বদলে নতুন চাঁদাবাজ তৈরি হবে, এজন্য তো আন্দোলন হয়নি। আন্দোলনের মূল দাবি উই ওয়ান্ট জাস্টিস উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সমাজের সর্বত্র ন্যায় বিচার প্রতিষ্ঠাই ছিল তরুণদের আকাঙ্ক্ষা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নতুন পরীক্ষা কাঠামো প্রকাশ। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন এনে নতুন নির্দেশিকা জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংশোধিত রেগুলেশন অনুযায়ী 4, 3 ও 2 ক্রেডিট কোর্সের জন্য ভিন্ন ভিন্ন সময়, নম্বর বণ্টন ও প্রশ্নপত্রের কাঠামো নির্ধারণ করে নতুন নির্দেশ জারি হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই নির্দেশনা প্রকাশ করা হয়। নতুন এই পদ্ধতিতে ধারাবাহিক মূল্যায়ন ও চূড়ান্ত পরীক্ষার সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী 4 ক্রেডিট কোর্সে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ধারাবাহিক মূল্যায়ন 20 নম্বর এবং চূড়ান্ত পরীক্ষা হবে 80 নম্বরের। এই পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে 4 ঘন্টা। প্রশ্নপত্রে পাঠ্যসূচির সব অধ্যায় অন্তর্ভুক্ত করে বিশ্লেষণধর্মী, ধারণা ভিত্তিক, সংখ্যাগত ও সমালোচনামূলক বিস্তৃত প্রশ্ন থাকবে। মোট 12টি প্রশ্নের মধ্যে শিক্ষার্থীদের 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন সর্বোচ্চ 3টি উপপ্রশ্নে ভাগ করা যাবে। প্রতিটি প্রশ্নের মান 10 নম্বর। এক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়নের 20 নম্বরের বিভাজন হলো অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন অথবা কুইজ পরীক্ষায় 5, ক্লাসে উপস্থিতিতে 5 এবং 2টি ইনকোর্স পরীক্ষার গড় নম্বর হিসেবে 10।